যে হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গা আমি যে বিষয়টির সঙ্গে নাকি সেটি হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানটা তোমাদের কাছে একটা নতুন জিনিস। এর আগে ভিডিওগুলোতে আমি চাপ সম্বন্ধে কি সেটা বলেছিলাম, এই পৃষ্ঠটান সম্বন্ধে বলবো। তবে দেখি যে কিছু কিছু জায়গা যেখানে পৃষ্ঠটান ক্রিয়া করে, যেটা আমাদের সাধারণ আমরা দেখেছি কিন্তু আমরা বুঝতে পারি নাই যে সেখানে পৃষ্ঠটানের জন্য সেটা হয়। কি কি? যেমন যদি একটি তুলিকে জলের মধ্যে ডোবাও, যেটা কি দেখা যায়, তুলির যে সুতোগুলো আছে সেগুলো পরস্পর আলাদা থাকে, কিন্তু তাদেরকে উপরে তুললে কিন্তু দেখা যায় তারা কিন্তু একসঙ্গে গোছাভাবে বেঁধে যায়। আবার চুল যখন শুকনো থাকে তখন এলোমেলো থাকে, কিন্তু যখনই চুলে জল দেওয়া হয় তখন কি দেখা যায়, চুলগুলো বসে যায়। সেটা কেন হয়? বা লক্ষ্য করবে, জলের মধ্যে যদি এক ফোঁটা তেল দাও তাহলে সেই তেলটা কিন্তু ছড়িয়ে পড়ে জলের মধ্যে। যে তাহলে এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে পৃষ্ঠটান। যে টানটা ক্রিয়াশীল হয় সেই তরলের মধ্যে, যে টানের জন্য যে এইসব কাণ্ডগুলো ঘটে। এখন এই পৃষ্ঠটান ক্রিয়াশীল হওয়ার পিছনে মূল কারণটা কি? এই জন্য আমরা জানবো দুটি বল, যে দুটি বলের ক্ষেত্রে কাজ করে। একটি হচ্ছে সংশক্তি বল, দ্বিতীয় হচ্ছে আসঞ্জন বল। এখন সংশক্তি বলটা কি? সংশক্তি বল হচ্ছে যখন দুটি একই অণুর মধ্যে, একই পদার্থ অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় সংশক্তি বল। আর আসঞ্জন বল হচ্ছে দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলা হচ্ছে আসঞ্জন বল। একই পদার্থের অণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলা হয় সংশক্তি বল, আর ভিন্ন অণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলা হচ্ছে আসঞ্জন বল। মূলত এই দুটি বলের জন্যই পৃষ্ঠটান ক্রিয়া করে। কখনো লক্ষ্য করবে, যদি একটি পাত্রে আমরা জল নিই, জলের উপরিতল কি থাকে, যে একই সমতল থাকে, সেটা তরলের সমোচ্চশীলতা ধর্ম অনুযায়ী আমরা জানি। কিন্তু যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে তরলের পাত্রের ধার বরাবর কিছুটা তরল উপরে উঠে যায়, অর্থাৎ সেটি পুরোপুরি কিন্তু সমতল থাকে না, কিছুটা থাকে অবতল অবস্থায়, কিছুটা জল উঠা অবস্থা থাকে। কেন থাকে? কারণ এক্ষেত্রে যে পাত্র আর যে জল এদের মধ্যে আসঞ্জন বল ক্রিয়া করে, যে বলের জন্য সেই জলটাকে পাত্রটি উপরে তোলে, তাই সেটি পুরোপুরি সমতল না থেকে কিছুটা ওঠানো অবস্থায় থাকে, উত্তর অবস্থা থাকে। আবার যদি এই পাত্রের মধ্যে একটি ছোট্ট আলপিন যদি রাখো, কি দেখাবে? আলপিনটি যদি অত্যন্ত সাবধানতার সঙ্গে যদি জলের উপরে রাখো, দেখবে আলপিনটা জলে ভাসছে। শুনতেও তো আশ্চর্য লাগবে, কারণ আলপিনের ঘনত্ব জলের তুলনায় বেশি, তাহলে সেই অনুযায়ী আলপিনটি জলে ডুবে যাওয়ার কথা, কিন্তু আলপিন জলে ভাসতেও পারে। খুবই সাবধানতার সঙ্গে যদি আলপিনটা আমরা জলের উপরিতলে রাখি তাহলে কি দেখবো? আলপিনটা জলে ভাসছে। কেন ভাসছে? কি কারণে? কারণ এক্ষেত্রে আলপিন আর জলের মধ্যে একটি টান ক্রিয়া করে, বলছি পৃষ্ঠটান। এক্ষেত্রে পৃষ্ঠটানের জন্যই আলপিনটা ভাসবে। এই টানটা ক্রিয়াশীল হয় কোথায়? আলপিনের ধার বরাবর, এই তল বরাবর, এইদিকে আর এইদিকে।
এই টান দুটি ক্রিয়াশীল হওয়ার জন্য কি, যে আলপিনটা যে নিচে দিয়ে পড়বে তা পড়তে পারে না, উল্টা সেই টানের জন্য সেটি উপরিতলে থাকে। কিন্তু যদি আলপিনটাকে একটু ঠেলে পর যদি ভিতরে ঢুকে দিয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে আলপিনটার কিন্তু এই জলের মধ্যে থাকছে না, সোজা নেমে যাচ্ছে নিচের তলে। তাহলে এখানে রাখাই ভাসছে, অর্থাৎ নিচে যখন ডুবে যাচ্ছে তখন কিন্তু পুরো নিচে জল আসছে। কেন? কারণ এখানে যখন আসছে উপরিতলে তখন শুধু ধার বরাবর তার পৃষ্ঠটান ক্রিয়া করে, বা যেখানে বললাম যে আসঞ্জন বল, যেটা এই জল আর যেটা হচ্ছে আলপিনের মধ্যে ক্রিয়াশীল, দুটি ভিন্ন পদার্থ অণুর মধ্যে। কিন্তু যখনই এটি জল ডুবে গেল তখন এর পাশাপাশির সঙ্গে উপর নিচ সব দিকেই সমান আসঞ্জন বল প্রয়োগ হচ্ছে, তাই মোট লব্ধি বল হয়ে যায় শূন্য। আর যদি মোট লব্ধি বল শূন্য যেহেতু হয়ে যাচ্ছে, তাই এরপর কোনো বল ক্রিয়া করে না ধরা যেতে পারে, শুধু একটি বল ক্রিয়া করে, সেটি হচ্ছে আকর্ষণ বল, যা মানে ওজনটা, যে ওজনের জন্য সেটি নিচের দিকে পড়তে থাকে। জলের পর তেল ছড়ে দিলে তোমরা হয়তো লক্ষ্য করবে যে তেল জলের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। এর জন্য কিন্তু পৃষ্ঠটান দায়ী, কারণ তেলটা যখন ছড়িয়ে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, তখন জলের ঘনত্ব আর তেলের ঘনত্ব ভিন্ন হওয়ার জন্য কি, যে তেলটা জলের মধ্যে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ জলটা তেলটাকে টানছে, টেনে পর সেটাকে ছড়িয়ে দিচ্ছে উপরিতলে। এই জন্যই জলের মধ্যে যখন তেল ফেলা হয় দেখা যায় সেটা ছড়িয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা যদি দেখো, বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন সেটা কিন্তু গোলকাকার হয়, গোল বলের মতো ছোট ছোট। তাহলে বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন সেটা গোলকাকার হয় কেন? এর পিছনে তো আর হচ্ছে পৃষ্ঠটান। কারণ পৃষ্ঠটানের জন্য যে কোনো বস্তু চাই কি, যে কোনো তরল চাই একেবারে সংকুচিত হয়ে ক্ষুদ্রতম ক্ষেত্রবিষ্ট অবস্থায় থাকতে, যাতে ক্ষেত্রবলটা হয় সবচেয়ে কম। ক্ষেত্রবল যত কম হবে টান তত কম হবে, আর টানটা কম করা হচ্ছে উদ্দেশ্য। কারণ পৃষ্ঠটানটা ক্রিয়াশীল হয় তার তল বরাবর, তাই তলের ক্ষেত্রবল যত কম হবে পৃষ্ঠটান ততই কম হবে। তাই যে নিজের ক্ষেত্রবল সংকুচিত করার জন্যই যে তার উপর টান ক্রিয়াশীল হয়। এই জন্যই যে বৃষ্টির ফোঁটাগুলো হয় গোলকাকার, কারণ অধিক আয়তন বিশিষ্ট কোনো পদার্থের ক্ষেত্রবল তখনই সর্বনিম্ন হবে যখন তার আকার হবে গোলকাকার। গোলকেরই ক্ষেত্র হচ্ছে সর্বনিম্ন, যার আয়তন হচ্ছে সর্ববৃহৎ। এই জন্য এবার দেখি পৃষ্ঠটানের সংজ্ঞা কি হবে। এইটা তো বলা হলো পৃষ্ঠটান সম্বন্ধে, যেখানে ক্রিয়াশীল, কিন্তু এর সংজ্ঞাটা কি বলবো? পৃষ্ঠটান সংজ্ঞা বলা হচ্ছে যে কোন তরলের উপর যদি একটি রেখা কল্পনা করা হয়, একটি তরলের উপর যদি একটি রেখা কল্পনা করা, যেমন আলপিনটা বললাম, সেটা একটা রেখার মতো রেখা কল্পনা করা হয়, তখন সেই রেখার স্পর্শক বরাবর, অর্থাৎ যে রেখাটি আছে তার দুই ধার বরাবর লম্ব হবে, অর্থাৎ এই বরাবর রেখার পাশে লম্ব হবে। একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়াশীল হয় তাকে বলা হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান। কি বললাম? কোন তরলের উপরিতলে যদি আমরা একটি রেখা কল্পনা করি, তাহলে সেই রেখাটির স্পর্শ বরাবর লম্ব হবে,
একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়াশীল হয় তাকে বলা হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান। এবার দেখি পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত ও একক কি হবে। পৃষ্ঠটান সমান হচ্ছে ক্রিয়াশীল বল বাই দৈর্ঘ্য। তাহলে এর মাত্রীয় সংকেত হচ্ছে বলের মাত্রীয় সংকেত বাই দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত। বলের মাত্রীয় সংকেত ml2 দৈর্ঘ্য হচ্ছে l, অর্থাৎ পৃষ্ঠটান মাত্রীয় সংকেত m2 একক কি হবে? পৃষ্ঠটান একক হচ্ছে বলের একক বাই দৈর্ঘ্যের একক। বলের একক সিজিএস এর ডাইন, দৈর্ঘ্যের একক সিজিএস সেমি, তাই পৃষ্ঠটানের সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি। এসআই একক বলের নিউটন, দৈর্ঘ্যের মিটার, তাই পৃষ্ঠটানের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার। এবার দেখি পৃষ্ঠটান নির্ভর করে কার কার উপর। পৃষ্ঠটান মূলত নির্ভর করে প্রথমত যে তরল নেওয়া হবে তার উষ্ণতার উপর। উষ্ণতা যত বৃদ্ধি করা যাবে তরলের পৃষ্ঠটান ততই কমতে থাকে, আর একটা নির্দিষ্ট উষ্ণতা এসে তরলের পৃষ্ঠটান হয়ে যায় শূন্য। যে উষ্ণতায় কোন তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় সেই উষ্ণতাগুলো হচ্ছে ওই তরলের সংকট উষ্ণতা। এছাড়া নির্ভর করছে পৃষ্ঠটান দূষণের উপর। যদি একটি তরলের মধ্যে অন্য কোনো পদার্থ মিশিয়ে যদি তাকে দূষিত করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় তরলের পৃষ্ঠটান কমে যায়। এই জন্যই যে জলের উপর যখন তেল ফেলা হচ্ছে তাতে তার পৃষ্ঠটান কমে যায়। জলের মধ্যে যদি সাবান ফেলা হয় তাতে পৃষ্ঠটান কমে যায়, কারণ এদের হচ্ছে তার দূষিত হচ্ছে আর তার পৃষ্ঠটান কমে যাচ্ছে। তোমরা লক্ষ্য করবে জলের মধ্যে যদি একটি কর্পূরের দানা যদি ফেলে দাও তাহলে কর্পূরের দানা কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দেয়। এরও কারণ হচ্ছে কিন্তু যে জলের পৃষ্ঠটান কমে যাওয়ার জন্য। কারণ যখন যে কর্পূরটা ফেলা হচ্ছে কর্পূরটা জলের যে জায়গায় দ্রবীভূত হয় সেই জায়গাটা সেই কর্পূর দ্বারা দূষিত হওয়ার জন্য সেখানে পৃষ্ঠটান কমে যায়। যেহেতু সেখানে টান কমে গেছে তাই যেখানে টান বেশি সেদিকে কর্পূর চলে যায়। আবার এখানে গেল সেখানে কর্পূরটা দ্রবীভূত হয়, ফলে সেখানে আবার দেখা যায় পৃষ্ঠটানটা কমে যায়, আবার সেটি অন্য জায়গায় চলে যায়। এই জন্যই যত বেশি দূষিত হবে তত দেখা যায় পৃষ্ঠটান কমে যাবে। দ্রবীভূত বস্তুর প্রকৃতির উপর। তরলের মধ্যে কি ধরনের বস্তু দ্রবীভূত করা হচ্ছে তার প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে যে তার পৃষ্ঠটান বাড়বে না কমবে। যদি তরলের মধ্যে যেমন জলের মধ্যে যদি আমরা সাবান জল গুলি তা কি দেখা যায় পৃষ্ঠটান কমে যায়। আবার তার মধ্যে যদি লবণ গুলা হয় তাহলে কিন্তু পৃষ্ঠটান বেড়েও যায়। আর সব সে নির্ভর হচ্ছে তরলের উপরের মাধ্যমের উপর। তরলের উপর কি ধরনের মাধ্যম আছে সে অনুযায়ী কিন্তু তার পৃষ্ঠটান নির্ভরশীল হয়। যেমন তরলের উপর যদি বায়ু থাকে তা দেখা যায়, যেমন জলের উপর যদি বায়ু থাকে তা দেখা যায় তার পৃষ্ঠটান যা হয়। বায়ুর জায়গায় যদি জলীয় বাষ্প থাকে তা দেখা যায় পৃষ্ঠটান তার তুলনায় কমে যায়। তাই উপরের মাধ্যমটা নির্ভর করছে পৃষ্ঠটান বাড়বে না কমবে। পৃষ্ঠটানের মধ্যে আরেকটা নতুন জিনিস হচ্ছে যেটা সান্দ্রতা। সান্দ্রতা বিষয়টা কি? যদি একটি নলের মধ্যে জল প্রবাহিত যদি হয়
তাহলে এখানে কি দেখা যাবে যে পাত্রের সংলগ্ন যে জলস্তরটা থাকে, যেহেতু পাত্রের বেগটা হয় শূন্য, পাত্র তো প্রবাহিত হয় নাই, প্রবাহিত জলটি, তাই পাত্রের বেগ শূন্য, তাই পাত্রের সংলগ্ন যে জলস্তর আছে তার বেগও কিন্তু প্রায় শূন্য হয়। কারণ পাত্র কি করতে চায়, তার যে সঙ্গে যে জলস্তর আছে তার বেগকে নিজের বেগে আনতে চায়। অনেকটা বলতে গেলে ঘর্ষণ বলের মতো। ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা যেমন জানি যে যখন একটি পদার্থ একটি তল যখন অন্য তলের উপর যখন গড়িয়ে যায় তখন কি দেখা যায় যে তাদের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে, যার জন্য তার গতিটা হ্রাস পায়। ঠিক একইভাবে এখানে যখন কোনো পাত্রের মধ্য দিয়ে তরল যায় তখন কি দেখা যায়, পাত্রের বেগ শূন্য, তাই পাত্র সংলগ্ন তরল সেই তার বেগটা শূন্য করার চেষ্টা করে। আবার সেই তরলটি তার পাশে যে তরল তার বেগটাকেও কিন্তু চেষ্টা করবে কমাতে, কারণ দুটি তরলের মধ্যে কিন্তু সেই একইভাবে কিন্তু অনেকটা ঘর্ষণ বলের মতোই বল কাজ করে। মধ্যে এখানে যে তরল যাচ্ছে পাত্রে তার বেগ ওই সর্বোচ্চ, যত ধার দিকে যায় তো দেখা যায় যে তাদের গতিবেগ হ্রাস করার প্রবণতা বাড়ে, আর সেই জন্যই দেখা যায় যে গতিবেগ ক্রমশ কমতে থাকে। আর দুটি পাশাপাশি তরল স্তরের মধ্যে তাদের আপেক্ষিক গতি হ্রাস করার এই প্রবণতা বলা হচ্ছে তরলের সান্দ্রতা। এবার দেখি তরলের এই সান্দ্রতা নির্ভর করে কার উপর। প্রথম তরল সান্দ্রতা নির্ভর হচ্ছে তরলের নিজের যে প্রকৃতির উপর। বিভিন্ন তরল ক্ষেত্রে সান্দ্রতা বিভিন্ন রকম। জলের ক্ষেত্রে সান্দ্রতা একরকম, তেলের ক্ষেত্রে সান্দ্রতা আরেক রকম, পারদের ক্ষেত্রে সান্দ্রতা আরেক রকম। যে তরল যত বেশি সান্দ্র হবে তার কিন্তু প্রবাহের হার হবে তত কম, কারণ সে কি চেষ্টা করবে ততই তার পাশের যে স্তরের গতি কমাতে, তাই সেটি সহজে প্রবাহিত হবে না। আর যে তরলের সান্দ্রতা যত কম হবে তার কিন্তু প্রবাহের হার তত বেশি হবে। এই জন্য দেখবে যে যদি বলা হয় জল আর মধু, এদের মধ্যে কার সান্দ্রতা বেশি, স্পষ্ট বুঝতে হবে মধুর, কারণ মধু কিন্তু সহজে প্রবাহিত হয় না। সেখানে কি দেখা যায় যে দুটি ভিন্ন অণু কিন্তু পরস্পর একটা আরেকটাকে সঙ্গে নিয়ে এগায়, অর্থাৎ এদের মধ্যে কিন্তু সেই আসন যে সংশক্তি বলের মতো বল কাজ করে, যেখানে দুটি স্তর পরস্পরকে আকর্ষণ করে, যার জন্য যে সেটা সহজে এগোতে পারে না, প্রবাহিত হয় না। আর এখানে এটা হচ্ছে সান্দ্রতা, তাহলে সেই ধর্মের জন্য। দ্বিতীয় হচ্ছে ক্ষেত্রফলের উপর, মুখের যে ক্ষেত্রফলের উপর, কারণ ক্ষেত্রফল যত বাড়বে সেখানে তত কি দেখাবে, তত কিন্তু সান্দ্রতাও বাড়বে, কারণ সান্দ্রতা ক্রিয়াশীল হচ্ছে সেই ক্ষেত্রফল বরাবর, তাই সেটি যত বাড়বে তত কিন্তু দেখাবে যে সান্দ্রতা বাড়ছে। এই জন্য দ্বিতীয় হচ্ছে যে গতিবেগের নতিমাত্রার উপর। গতিবেগটা দুটি স্তরের মধ্যে যত গতি বাড়বে ততই কি দেখাবে যে তার যে সান্দ্রতাজনিত বল কিন্তু যে কমছে, বাড়ছে, কারণ গতিবেগ যত বাড়বে তত কিন্তু গতিবেগকে হ্রাস করার প্রবণতা বাড়বে। আর এই জন্যই কি দেখাবে যে সান্দ্রতাও বাড়ছে। এবারে ধারারেখা প্রবাহ। ধারারেখা প্রবাহটা কি? যখন দেখবে একটি নল দিয়ে এখন জল পড়ে, কোন কল দিয়ে জল পড়ছে, যখন
দেখা যায় জলের গতিবেগ কম, তখন জল পড়ে কিন্তু একটি স্বচ্ছ কাচের মতো, দেখতে একটি স্বচ্ছ কাচের মতো লাগে জল পড়াটা। কিন্তু যখন জলের গতিবেগ প্রচন্ড বেড়ে যায় তখন কিন্তু সেটা আর স্বচ্ছ কাচের মতো না লেগে অস্বচ্ছ হয়ে যায় যেন। তাহলে যেটা এটা তাহলে হচ্ছে কেন, কি কারণ হচ্ছে? এর পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ধারারেখা প্রবাহ আর হচ্ছে অশান্ত প্রবাহ। তাই দুটি প্রবাহ কি রকম আর কেন ক্রিয়াশীল হয়? যখন যে জলের গতিবেগ হচ্ছে যখন কম তখন কি দেখা যায়, তখন সান্দ্রতা জনিত বলের জন্য একটা স্তর তো অন্য স্তরের গতিবেগ হ্রাস করার চেষ্টা করে, কিন্তু গতিবেগ কম হওয়ার জন্য কি যে সান্দ্রতা জনিত বলটা কম ক্রিয়াশীল হয়, তাই একটা স্তর অন্য স্তরকে সঙ্গে নিয়ে চলতে পারে সহজে, অর্থাৎ প্রতিটা স্তর প্রায় একই গতিবেগে যায়। আর যেহেতু একই গতিবেগে প্রতিটা স্তর যাচ্ছে তাই সেই ক্ষেত্রে যে সেটা হয় একটা স্বচ্ছ কাচের মতো। অনেকটা যদি যখন হয়তো প্যারেড হচ্ছে, প্যারেডে যদি সবাই যদি একই গতিবেগে যদি চলতে থাকে তো সুন্দর লাইনের মতো লাগবে। কিন্তু যখনই গতিবেগ বাড়িয়ে দেওয়া হয় তখন কি দেখা যায়, সান্দ্রতা বলার জন্য যে একটা স্তর অন্য স্তর গতিবেগ অনেক হ্রাস করার চেষ্টা করে কিন্তু পেরে উঠতে পারে না, অর্থাৎ বিভিন্ন স্তরের গতিবেগ তখন হয় বিভিন্ন রকম, কারণ সান্দ্রতা বলটা বিভিন্ন স্তরের মধ্যে বিভিন্ন রকম ক্রিয়াশীল হয়। এই জন্য একটা স্তর এগিয়ে যায় আরটা পিছিয়ে থাকে, তাই সেটা হয়ে অস্বচ্ছ হয়ে যায় পুরো। অনেকটা যদি প্যারেডে যদি কেউ যদি বেশি এগিয়ে যায় আর কেউ তো পিছিয়ে থাকে তখন যেমন লাগবে। আর তাই যখন সেটা হয় স্বচ্ছ কাচের মতো, অর্থাৎ তরল স্তরের প্রতিটি বিন্দুতে যখন গতিবেগ এবং অভিমুখ যদি হয় একই তখন তাকে হচ্ছে ধারারেখা প্রবাহ, আর যদি হয় ভিন্ন তো সেটা হচ্ছে অশান্ত প্রবাহ। অর্থাৎ এর পিছনে কিন্তু সান্দ্রতা জনিত বলটা কিন্তু দায়ী। এবার আছে প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ বিষয়টি কি একটু কল্পনা করো, যে মোটামুটি এখান থেকে অন্তত 1 কি 2 কিলোমিটার উচ্চতা থেকে কিন্তু যে উচ্চতায় মেঘ সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে। তাহলে সেই উচ্চতা থেকে যদি বৃষ্টির ফোঁটা যদি আমাদের এখানে পড়ে অভিকর্ষ বলে ক্রিয়ায়, ধরলাম শুধু অভিকর্ষ বলে ক্রিয়ায়, তো সেই ক্ষেত্রে তার গতিবেগটা কি হতে পারে? ধরলাম একটি বৃষ্টি ফোঁটার গতিবেগ ভর হচ্ছে 1 মিলিগ্রাম। আচ্ছা, এখানে ভর দেওয়ার দরকার নেই কারণ গতিবেগটা ভরের নির্ভরশীল হয় না। আর এখানে ভি স্কোয়ার সমান হয় ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে যেখানে মেঘ সৃষ্টি হলো সেখান থেকে যখন বৃষ্টি পড়ছে তখন তার গতিবেগ প্রাথমিক গতিবেগ 0, অর্থাৎ ইউটা 0। ভি স্কোয়ার সমান হয় 2gh, তা ভি সমান হয় √2gh। √2 ইন্টু 9.8 এসে বলতে এইটা হলো ধরি 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। তাহলে আছে 19600 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 140 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে এক একটা বৃষ্টির ফোঁটা আমাদের যে মাথায় পড়বে। একটি গুলির বেগ হয় বলতে গেলে প্রায় একই রকম, অর্থাৎ গুলির বেগের সমান বেগে যদি কোন বৃষ্টি ফোঁটা পড়ে তাহলে সেটি যতই ক্ষুদ্র হোক না কেন সেটি যে আমাদের মাথা ছিদ্র করিতে সক্ষম, এবং যখন অনেকগুলো একসঙ্গে পড়বে তখন তার প্রভাব কি হবে বুঝতে পারছো। কিন্তু বৃষ্টি ফোঁটাগুলো এই গতিবেগে কখনো কিন্তু পড়ে না। কেন পড়ে না? তার জন্য দায়ী হচ্ছে
যে আমাদের বায়ুমণ্ডল আর তরল আর আর যে বৃষ্টির ফোঁটা আর বায়ুর মধ্যে ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বল। যখন বৃষ্টির ফোঁটাটি বায়ুর স্তরের মধ্য দিয়ে পড়ে, তো সেই বৃষ্টির ফোঁটা আর বায়ুর মধ্যে সান্দ্রতাজনিত বল ক্রিয়াশীল হয়। যে বলের জন্য বায়ুস্তর কি চেষ্টা করে, সেই বৃষ্টি ফোঁটার যেটা হচ্ছে আপেক্ষিক গতি, মানে গতিটা হ্রাস করার চেষ্টা করে। যতই বৃষ্টির ফোঁটা নিচের দিকে নামতে থাকে, ততই দেখা যায় যে তার বেগ বাড়তে থাকে। আর যত বেগ বাড়তে থাকে, ততই সান্দ্রতাজনিত বলটা বাড়তে থাকে। একটা সময় দেখা যায় এই সান্দ্রতাজনিত বলটা পৃথিবীর অভিকর্ষ বলে সমান হয়ে যায়। আর যেহেতু দুটি বল সমান হয়ে যায়, তাই সেই বৃষ্টি বলটি স্থির বেগে পৃথিবীর দিকে পড়তে থাকে। বৃষ্টি ফোঁটার এই যে স্থির বেগকে বলা হচ্ছে তার প্রান্তীয় বেগ, যে ক্ষেত্রে সান্দ্রতাজনিত বল আর অভিকর্ষ বল সমান হয়ে যায়। এটা হচ্ছে প্রান্তীয় বেগ, যে সর্বোচ্চ বেগে বৃষ্টির ফোঁটাটি যে পৃথিবী পৃষ্ঠে পড়তে থাকে। আর এই সান্দ্রতাজনিত বলের জন্যই কি দেখা যায়, বৃষ্টি ফোঁটাটি অতটা গতিবেগে পৃথিবীর পড়ে না যতটা তার পড়ার কথা ছিল। তাই বুঝতে পারছো, যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো, তাহলে কি গতিবেগে বৃষ্টি ফোঁটা পড়তে পারত। এবার হচ্ছে তরল প্রবাহের হার। তরল প্রবাহের হার বলতে কি বোঝায়? যখন কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হয়, তখন একক সময়ে, অর্থাৎ ধরুন 1 সেকেন্ডে, তরলের যে আয়তন নলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে বলা হচ্ছে ওই তরল প্রবাহের হার। অর্থাৎ তরল প্রবাহের হার সমান প্রবাহিত তরলের আয়তন বাই প্রবাহের সমান। তাহলে এখান থেকে আমরা এর একক কি বলতে পারি? আয়তন একক সিজিএস সেমি কিউব, আর সময় একক সেকেন্ড এসআই মিটার কিউব, আয়তনের আর সময় সেকেন্ড। তাহলে সেমি কিউব পার সেকেন্ড আর মিটার কিউব পার সেকেন্ড। এটা হচ্ছে তরল প্রবাহের হারের একক। এবার হচ্ছে বার্নৌলির উপপাদ্য। বার্নৌলি উপপাদ্যটা কি? বিজ্ঞানী বার্নৌলি বলে দিলেন, যখন যদি একটি নলের মধ্য দিয়ে প্রবাহ যদি হয় ধারা রেখে প্রবাহ, অর্থাৎ প্রবাহের প্রতিটি বিন্দুতে যদি গতিবেগের মান এবং অভিমুখ যদি সমান হয়, তবে সেক্ষেত্রে ওই নলের যে কোনো বিন্দুতে তরলের 3টি শক্তি, গতিশক্তি, চাপ শক্তি আর স্থির শক্তি, এই 3টি শক্তির সমষ্টি হয় ধ্রুবক। গতিশক্তি প্লাস চাপ শক্তি প্লাস স্থির শক্তি, এই 3টি সমষ্টি হয় সর্বদা ধ্রুবক। এইটা ছিল বার্নৌলি উপপাদ্য, যেটা একক আয়তনে ক্রিয়াশীল। এখন তাহলে এই বার্নৌলি উপপাদ্যের গাণিতিক রূপটা আমরা কি পাবো? ধরি এ বিন্দুতে তরলের উপর ক্রিয়াশীল যে গতিশক্তি বা যে গতিবেগটা হচ্ছে ভি।
V1, উচ্চতা H1 আর চাপ হলো P1। বি বিন্দুতে তরলের গতিবেগ V2, উচ্চতা H2 আর চাপ হলো P2। তাহলে এই বিন্দুতে তরলের গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার, স্থির শক্তি হবে mgh1 আর চাপ শক্তি হবে P1 ইন্টু V। এখন তো প্রশ্ন আসতে পারে যে এমটা হচ্ছে তরলের ভর, যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার মধ্য দিয়ে, তার ভরটা। আর ভিটা হচ্ছে আয়তনটা। বি বিন্দুতে আমরা পাবো হাফ এম V1 স্কোয়ার, V2 স্কোয়ার mgh2 P2 V। এখন যদি একক আয়তন যদি হয় তাহলে আমরা কি করব, যে আয়তন দিয়ে ভাগ করে দেবো। কিন্তু আমাদের একক আয়তনে গতিশক্তি, চাপ শক্তি আর স্থির শক্তি সমষ্টি ধ্রুবক। তাহলে ভি দিয়ে ভাগ, ভি দিয়ে ভাগ করলে কি আসবে, হাফ এম বাই ভি, ভর বাই আয়তন। ভর বাই আয়তন মানে কি, ঘনত্ব। ঘনত্ব চিহ্ন করছি রো দিয়ে, এই চিহ্ন হচ্ছে রো। তাহলে হাফ রো V1 স্কোয়ার প্লাস রো gh1 প্লাস P1 equal to half rho V2 square plus rho gh2 plus P2। তাহলে এটা হলো বার্নৌলি পদের গাণিতিক রূপ। এবার দেখি বার্নৌলি পদের প্রয়োগ দেখি। তোমরা লক্ষ্য করবে যে যদি একটি মানে যখন একটা ট্রেন চলন্ত অবস্থা থাকে প্ল্যাটফর্ম ঢুকে, তখন কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয় যে প্ল্যাটফর্মের ধারে যেন কেউ না থাকে। বিশেষ করে যেগুলো সুপারফাস্ট ট্রেন এগুলো হয় তাদের ক্ষেত্রে, তো সে অ্যানাউন্স করা হয় কেন, কি কারণে? তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে বার্নৌলির উপপাদ্য। কারণ যখন একটি সুপারফাস্ট ট্রেন যখন যায় তখন কি দেখা যায়, তার গতিবেগ হয় প্রচন্ড বেশি। বার্নৌলি পদ্ধতি আমরা পেলাম যে একক আয়তনে পদার্থের গতিবেগ, গতিশক্তি, চাপ শক্তি ও স্থিতিশক্তির সমষ্টি হচ্ছে ধ্রুবক। এবং স্থিতিশক্তি সাধারণত একরকম থাকে, যেহেতু বায়ুটা প্রায় সর্বদা একই উচ্চতায় প্রবাহিত হয়, বা সামান্য স্থানভেদে সেই উচ্চতার তেমন কোনো পার্থক্য হয় না। অর্থাৎ যেটা পরিবর্তন ঘটে সেটা হচ্ছে গতিশক্তি আর চাপ শক্তির মধ্যে। যখন গতিশক্তি বাড়ে বা গতিবেগ বাড়ে তখন চাপটা কমে যায়, আর যখন গতিবেগ কমে তখন চাপটা বেড়ে যায়। যখন কোনো সুপারফাস্ট ট্রেন যখন যায় অত্যন্ত গতিতে, তার যেহেতু সেটা গতি শক্তি খুব বেশি, তাই তার সংলগ্ন বায়ু স্তর যেটা আছে তার গতিবেগ হয় খুব বেশি। গতিবেগ বাড়ার জন্য চাপটা কমে যায়। তাহলে ভাবো যে তুমি একটি ট্রেন আছে, ট্রেনের কাছে দাঁড়িয়ে আছো, তাহলে ট্রেন আর তোমার মধ্যে যে বায়ুস্তরের গতিবেগটা অত্যন্ত বেড়ে গেছে, তাই চাপ কমে যাবে। তখন কি হবে, তখন পাশের যে বায়ুটা আছে, বায়ুর যে চাপটা তোমাকে সেই ট্রেনের দিকে ঠেলে দিবে, আর তাদের দুর্ঘটনা ঘটতে কিন্তু পারে। এই জন্যই যখন কোনো ছুটন্ত ট্রেন যায়, অত্যন্ত দ্রুত গতিতে যখন যায়, তখন কিন্তু প্ল্যাটফর্মের ধারে দাঁড়ানো কখনো উচিত নয়।
যখন যে এরোপ্লেন তৈরি হয়, এরোপ্লেন তৈরি হওয়ার সময় কিন্তু এই বার্নৌলির উপপাদ্য প্রয়োগ কিন্তু করা হয়। এরোপ্লেনের ডানাগুলো হয়তো তোমার লক্ষ্য করবে যে সেটা কিন্তু সোজা সমতল হয় না, কিছুটা উত্তর বসে থাকে, ওঠা বসে থাকে। এর কারণ হচ্ছে কিন্তু সেই বার্নৌলির উপপাদ্য, এর পিছনে সেই বার্নৌলির উপপাদ্য কারণ যখন ডানাগুলো একটু উপরে বসে থাকবে, তো সেক্ষেত্রে কী দেখাবে, সেক্ষেত্রে যে নিচের স্তরের দিকে যে বায়ুটা যাচ্ছে, বায়ুর সেখানে গতিবেগটা হবে কম। বায়ুর গতিবেগ কম হওয়ার জন্য চাপটাও বেশি, কিন্তু গতিবেগটা কম, তাই চাপটা বেশি থাকে। উপরের স্তরে কিন্তু বায়ুর গতিবেগটা বেশি হবে, তাই চাপটা সেখানে কি হবে, যে কম হবে। তাই নিচের স্তরে যেহেতু বায়ু স্তরের গতিবেগটা কম হওয়ার জন্য চাপটা বেশি হয়, তা সেটা কি উপরের দিকে ঠেলা মারে আর এরোপ্লেনকে উপরে তুলতে সাহায্য করে। এখন তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে নলের মধ্যে যে যখন জায়গাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে সেখানে কি বায়ুর গতিবেগটা কমে যায়? তাহলে হ্যাঁ, কমে যায়। তো নিজে লক্ষ্য করবে, যদি একটি ছোট জায়গার মধ্যে বায়ু প্রবাহিত করো, তা সেই ক্ষেত্রে বায়ুটা যতটা গতিবেগে যায়, বড় যদি কোনো জিনিস থাকে তার মধ্যে যদি বায়ু প্রবাহিত করো, তাহলে কিন্তু সেটা অত দ্রুত গতিতে যায় না, কারণ জায়গাটা বেড়ে যাওয়ার জন্য চাপটা বেড়ে যায়, তাই গতিবেগটা কমে যায়। তাহলে যেটা আজকে যেটা এই পর্যন্তই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যাতে পরের ক্ষেত্রে আর নতুন ভিডিও আনতে সুবিধা হয়। নমস্কার।